আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। এখন শুনবেন গল্পটির 16তম পর্ব। মায়রা ভ্রুকুচকে বলে, কিসের জন্য ওয়েট করবেন? ইরফান থতমত খেয়ে মায়রার গাল থেকে হাত সরিয়ে নেয়। বিড়বিড় করে, গাধা। অতঃপর গম্ভীর গলায় বলে, নাথিং। মায়রা ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে, আবার বলে, আপনার ওয়েট করার ক্ষমতা নেই। ধূপধাপ করে রেগে যাওয়া মানুষের ধৈর্য জিরো হয়। ইরফান ক্ষীণ চোখে মায়রার পুরো মুখের দৃষ্টি বোলায়, ঠান্ডা গলায় বলে, আর ইউ শিওর? মায়রা ঢুক গেলে ইরফানের দৃষ্টিতে তার দৃষ্টি এলোমেলো। এভাবে তাকাচ্ছে কেন? ইরফানকে তার দিকে এগোতে দেখে চোখ বড় বড় করে তাকায় মায়রা। তার মুখের সাথে ছুঁই ছুঁই তখনই মায়রা দ্রুত মাথা নিচু করে তার মাথা ইরফানের বুকে ঠেকিয়ে দেয়। মায়রার কপাল ইরফানের গলায় গিয়ে ধাক্কা লাগে। ইরফান চোখ বুজে ফুস করে বিরক্তির শ্বাস ফেলে, ডান হাতে তার ঘাড় টোলে লম্বা লম্বা শ্বাস ফেলে। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। এই লোককে কি আসলেই জেনে ধরে মাঝে মাঝে? বারবার ঢুক গেলে মনে মনে বলে, আর জীবনেও এই লোক না আসলে সে মন খারাপ করবে না। ইরফান মায়রার কপাল বরাবর ডান হাতে ঠেলে তার বুক থেকে মায়রাকে সরিয়ে দেয়। বাঁ হাতে মায়রার চোয়াল ধরে উপর দিকে উঠিয়ে ঠান্ডা গলায় বলে, আমি তোমার ভাই। ওই ছেলে কেন এটা বলল? মায়রা চোখ পিটপিট করে তাকায় ইরফানের দিকে, আমতা আমতা করে বলে, ও জানে না। এরপর ওর সাথে দেখা হলে বলে দিব আপনি আমার ভাই না। কথাটা শুনেই ইরফান বাঁ হাতে মায়রার কোমর চেপে ধরে, ডান হাতে শক্তপোক্ত গলায় পাশে হাত ঝুঁকিয়ে রাগান্বিত সরে দাঁতে দাঁত চেপে বলে, আবার ওর সাথে কথা বললে এই জবান কেটে ফেলবো স্টুপিড। মায়রা হাঁ করে চেয়ে আছে। লে, সে যাই করছে সেটাই দোষ। ইরফানের দৃষ্টি দেখে ভয় লাগে। মেয়েটা নিজেকে গুটিয়ে নিতে চায়। ঢুক গিলে জিভ দিয়ে ঠোঁট বেজায়। ইরফান দৃষ্টি রাখে মায়রার ভেজা ঠোঁট জোড়ায়, বুড়ো আঙুল রাখে মায়রা ঠোঁটের উপর, আলতো হাতে স্পর্শ করে নিচের ঠোঁটে। মায়রা ইরফানের হাত ধরে কাপা গলায় বলে, কি করছেন? ইরফান মায়রার দিকে তাকালো। বাম হাতে মায়রার পায়ে জুতো খুলে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে দেয়। বাঁ হাতে মায়রার দু হাত সহ কোমর শক্ত করে চেপে ধরে। মায়রার শরীর অস্বাভাবিক কাঁপছে, বারবার ঢুক গিলছে, এলোমেলো দৃষ্টি ফেলে, জিভ দিয়ে ঠোঁট ভেজায় বারবার। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ঠোঁটে আবারও আলতো হাতে স্লাইড করে শীতল কণ্ঠে বলে, কি দিয়েছ এখানে? মায়রার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। ইরফান মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে শক্তি প্রয়োগ করে আবারও নরম সুরে বলে, বলো, এখানে কি লাগিয়েছ? আই থিঙ্ক পিঙ্ক কিছু। তার বুড়ো আঙুল উল্টে চেক করে চিন্তিত কণ্ঠে বলে, উঠছে না কেন? আবারও মায়রার ঠোঁট জোড়ায় বুড়ো আঙুল দিয়ে শক্তি খাটিয়ে কিছু উঠানোর চেষ্টা চালায়। মায়রা ব্যথা পায়। ইরফানের হাতের গতি বৃদ্ধি পায়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। ইরফান মায়রার চোখের দিকে তাকায়। মায়রার চোখ জোড়ায় পানি। মায়রা আমতা আমতা করে বলে, ছাড়ো নামাই, আমি কিছু লাগাই না বুঝলেন। নিজে তো সিগারেট খেয়ে খেয়ে ঠোঁট পুড়িয়ে ফেলেছেন, এখন আমার ঠোঁট যেই একটু ভালো দেখেছেন অমনি। ইরফানের দৃষ্টিতে থাকা মুগ্ধতা পালিয়ে বিরক্ত ভর করে, দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ স্টুপিড, কখন কি বলতে হয় জানো না? মায়রা ধমক খেয়ে কেঁপে ওঠে, কিছু বলে না। ইরফান আবারও শক্ত কণ্ঠে ধমকে বলে, ইউনো, ওই ছেলের দৃষ্টি এখানে ছিল, আই সোয়ার। আর কেউ এখানে দৃষ্টি ফেললে তার চোখ সহ তোমার এই লিপ কেটে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসব। মায়েরা ভীতু চোখে আবার তাকায় ইরফানের দিকে। কোমরের পিছন থেকে ইরফানের হাত সরাতে চায়, গাল থেকে ইরফানের হাত সরাতে চায়, নড়াচড়া করে, কিন্তু পারছে না। শরীর কেমন শিরশির করছে। সব মিলিয়ে মেয়েটার চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। মায়েরা মাথা তুলে বলে, ছাড়ো না মায়, অসভ্য লোক, পুরো শরীর জখম হয়ে গেল, উফ। ইরফান মায়রার কথা শুনে রেগে গেলেও চোখ চাপিয়ে গালে গড়ানো পানি দেখে থতমত খেয়ে আবার মায়রার দিকে তাকায়। দ্রুত মায়রাকে ছেড়ে মায়রার গালে দুহাত আগলে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ব্যথা পেয়েছ? কথাটা বলে মায়রার ঠোঁটে আলতো হাত বোলায়। মায়রা অদ্ভুত চোখে তাকায় ইরফানের দিকে। মাঝে মাঝে চিনতেই পারে না সে এই লোককে।
ইরফান মায়রা ঠোঁটের দিকে দৃষ্টি রেখেই ঘোরের মাঝে তার শুষ্ক ঠোঁটছুড়া এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা নিচু করে ইরফানের কাঁধে মুখ ঠেকিয়ে ইরফানের পিঠে দুহাত খামচি দেয় গায়ের চড়ে। বিড়বিড় করে, অসভ্য একটা। ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বিড়বিড় করে, ইউ আর এ ভেরি ক্লেভার গার্ল। এরপর মায়রাকে ঠেলে তার থেকে ছাড়িয়ে দাঁত চেপে বলে, ইউ আর ডিস্টার্বিং মি। মায়রা ইরফানের বুকে দুহাত ঠেলে কেঁদে দিয়ে বলে, আমি বাড়ি যেতে চাই, আপনি একটা কবিরাজ দেখান প্লিজ। ইরফান ভ্রুকুচকে বলে, হোয়াট? মায়রা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান বিরক্ত হয়ে গায়ের শার্ট টেনে খুলে ফেলে, রেগে বলে, স্টুপিড, বড় হবে কবে? মায়রা ভয় পায় ইরফানকে দেখে। কি করতে চাচ্ছে এই লোক? আবার রেগেও যাচ্ছে, তার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান তাকে ধরে নিয়ে খেয়াল করতে দ্রুত ইরফানের কোল থেকে নেমে পাশের ছিটে বসতে নিলে ইরফান মায়রাকে বাঁ হাতে কোমর পেঁচিয়ে তার বাঁ পাশে বসিয়ে দেয়। তখনই ডান পাশে জানালায় সূর্য ঝুঁকে বলে, মায়রা আসেনি এখনো? তুই এমন শার্টলেস বসে আছিস কেন? বাঁ পাশ থেকে মায়রা চেঁচিয়ে বলে, আমি এসেছি, আপনার বন্ধু আমার সাথে অত্যাচার করছে ভাইয়া, প্লিজ ভাইয়া। শেষ করার আগেই ইরফান শক্ত হাতে মায়রার মুখ চেপে ধরে। সূর্য দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, 5 মিনিট পড়াই। সূর্য মিটমিটিয়ে হেসে বলে, প্রথম কথা, মেয়েটার 16 বছর হতেই নাকি আরো 5 মাস বাকি। দ্বিতীয় কথা, ও মাত্র এক্সাম দিয়ে ফিরল। তৃতীয় কথা, এটা গাড়ি, বেডরুম থাকলে এটা কেমন চয়েস। চতুর্থ কথা, এক ঝকঝকে দিনের আলোয় চারপাশে শুধু আলো আর আলো। পঞ্চম কথা, বউ তোর, মলম লাগাবি তুই, বাকি সব কিছুর দায়িত্বও তোর। বাট আই হ্যাভ এ গভীর কোয়েশ্চেন্স। এতদিন জানলাম তুই মায়রাকে মানিস না, এখন দেখছি মায়রা তোকে মানছে না। সঠিক হিসেব কোনটা বলতো? ইরফান রেগে জানালার ফাঁক দিয়ে ডান হাত বাড়িয়ে সূর্যকে ঘুষি মারতে গেলে সূর্য হাসতে হাসতে দৌড় দেয় গাড়ির পিছন দিকে। ইরফান গাড়ির কাঁচ তুলে দেয়। মায়রাকে ঝট করে তার দিকে ফিরিয়ে রেগে বলে, আমি তোমাকে টর্চার করছি? মায়রা দুদিকে মাথা নাড়ায়, ভয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান আবারও তাকায় মায়রার ভেজা ঠোঁট জোড়ার দিকে। সে দৃষ্টি দেখে মায়রার গাল তার 2 হাতের আঁচলায় নিয়ে শীতল কণ্ঠে বলে, জাস্ট 2 সেকেন্ড, এর জন্য বড় হয়ে যাও, অনলি ওয়ান্স। মায়েরা আবার শব্দ করে কেঁদে দেয়। ইরফান ভরকে যায়। ঢোক গিলে চোখ বুঝল, মায়রাকে ছেড়ে দেয়। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ মিলে মায়রার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, এভাবে আমার সামনে আর একবার আসলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। কথাটা বলে গায়ে শার্ট জুড়ে ব্যাকসিট থেকে নেমে দাঁড়ায়। হনহন করে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ পর সূর্য এসে বলে, কি হলো? 5 মিনিট হয়নি তো? ইরফান আনমনে বলে, আই ফিল লাইক আই এম গেটিং হুকড, ইভেন উইদাউট সাবস্টেন্স। ইটস এ বিগ প্রবলেম। সূর্য ইরফানের কথায় বোঝার চেষ্টা করল। কেন বলল এটা? মানে বুঝল না। হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফান থতমত খেয়ে সূর্যর দিকে বিরক্ত চোখে তাকায়। সূর্য বাঁ হাত কোমরে রেখে হাসি আটকে বলে, এটা প্রবলেম না, এটা সলিউশন। ইরফান রেগে বলে, এখান থেকে যা। সূর্য হেসে বলে, বেশি কষ্ট হচ্ছে? অ্যালকোহল ছাড়া নেশাগ্রস্ত হওয়া তো ভালো লক্ষণ বাবু। আহারে, পৃথিবীর সব পুরুষেরাই যদি মায়রার স্বামীর মতো বউকে দেখেই মাতাল হতো, তাহলে আর অ্যালকোহলের এত দাম থাকতো না। ইরফান রেগে বলে, আই ডোন্ট লাইক হার, শি ইজ এ স্টুপিড গার্ল। বলে হাতে সিগারেট ছুঁড়ে ফেলে হনহনে গাড়ির দিকে এগিয়ে যায়। সূর্য ভ্রুকুচকে গলা উঁচিয়ে বলে, তুমি যে বাসর সেরেও বলবা আই ডোন্ট লাইক হার, সেটা আমি বুঝে গিয়েছি প্রিয়। ইরফান আজ এসেছে মায়রাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার জন্য। রেডি হয়ে ঘড়িতে একবার সময় দেখল, বিকেল 3:30। তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘর ভিজিয়ে দরজা ঠেলে ভেতরে যায়। মায়রা বিছানায় উপর হয়ে শুয়েছিল, ঘুমায়নি, তবে ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। ইরফান গম্ভীর গলায় বলে, রেডি হও। মায়রা ইরফানের গলা পেয়ে ধরফর করে উঠে বসে, ভীতু চোখে তাকায় ইরফানের দিকে। আমতা আমতা করে বলে, কোথায় যাব? ইরফান দ্রুত পেয়ে এগিয়ে আসে। মায়রা বেডের পাশে অমন নেমে বলে, আমি আপনার সাথে যেতে চাই না, গাড়িতে উঠলে আপনাকে কোন ভূতে ধরে আল্লাহ জানে। ইরফান ধমকে বলে, স্টুপিড, থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটে রেডি হবে। মায়রার কাঁদতে ইচ্ছে করছে। ইরফান মায়রার হাত টেনে ধরলে মায়রা মাথা উঁচু করে বলে,
আমি আপনার সাথে যেতে চাই না, অসভ্য লোক, ছাড়ুন আমায়। ইরফান মায়রার দিকে এগিয়ে একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, থাপ্পড় ছাড়া কথা কানে যাবে না। মায়রা আমতা আমতা করে বলে, আপনি আগে কবিরাজ দেখান। ইরফান রাগান্বিত সুরে বলে, স্টুপিড, আমাকে তোমার পাগল মনে হয়? মায়রা আনমনে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিজের চোখ বড় বড় করে তাকায়। ইরফান রেখে মায়রার গাল চেপে ধরে বলে, হোয়াট রাবিশ, আমায় না রাগিয়ে শান্তি পাও না? মায়রার ভয়ে আর শক্ত হাতে গলা চেপে ধরায় ব্যথার চোখের কোণে পানি জমে। ইরফান মায়রার গাল ছেড়ে বিস্ময় কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড, কাঁদছো কেন? মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান বিরক্তির শ্বাস ফেলে ধমকে বলে, ইডিয়েট, কিছু করেছি আমি? রেডি হও, ফাস্ট। এরপর শার্টের হাতা গুটাতে গুটাতে বলে, আজ পাকামো করলে সেদিনের 10টা থাপ্পড় সহ আজকে ডিফারেন্ট শাস্তি গুনে গুনে দিয়ে দিব। মায়রা মাথা নিচু করে বলে, আপনি যান, আমি রেডি হই। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা মুখ বাঁকিয়ে বোরখানে ওয়াশরুমে গিয়ে পড়ে নেয়। হিজাব ঘরেই বেঁধে নেয়। রেডি হওয়া শেষ হলে ইরফান মায়রার হাত ধরে দ্রুত পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে ত্রিনা বেগমকে বলেছে। ইরফান গাড়ি খুলে দিলে মায়রা আমতা আমতা করে বলে, আমি পিছনে একা বসতে চাই। ইরফান বোধ হয় মায়রার মনোভাব বুঝল। নিজের উপর রাগ হলো সবচেয়ে বেশি, তখনকার বারবার অপ্রত্যাশিত ঘটনার জন্য। এরপর বাবার উপর রাগ হয় এই বাচ্চাটাকে তার গলা ঝুলানোর জন্য, আর এই স্টুপিডকে থাপ্পড় দিয়ে হসপিটালের বেডে পাঠাতে ইচ্ছে করছে। রেগে মায়রাকে ধাক্কা দিয়ে সামনের সিটে বসিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই ডোন্ট লাইক ইউ, সো ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, স্টুপিড। বলে শক্ত করে গাড়ির ডোর লাগালো। এরপর সে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। মায়রা মুখ ভেঙে মনে মনে বিড়বিড় করে, পছন্দ করবে না, আবার অসভ্য কাজ করতে আসবে, অসভ্য লোক একটা। একা একাই মনে মনে বিড়বিড় করে মুখ বাগায়। প্রায় 3 ঘন্টার বেশি ড্রাইভ করার পর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গাড়ি ব্রেক কষে ইরফান পাশ ফিরে তাকালে দেখল মায়রা ঘুমিয়ে আছে। স্টায়ারিংয়ে হাত রেখে গম্ভীর চোখে মায়রার মুখ পানে চেয়ে রইল। দ্রুত চোখ সরিয়ে নেয়। তার নিজের উপর এত মেজাজ চড়ে যায়। নিজের এসব অস্বাভাবিক আচরণে ভীষণ বিরক্ত নিজের উপরই। বিড়বিড় করে, ইউ আর এ ডেঞ্জারাস গার্ল। এরপর সিগারেট ধরায়। বৃষ্টির সামনে ব্যস্ত নগরীতে 2 মিনিট পেরোতে মায়রার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ইরফানের ধ্যান ভাঙে। মায়রার দিকে তাকালে মায়রার প্রবলেমের কথা মনে পড়তেই সিগারেটের আগা হাতে চেপে নিভিয়ে দেয়। দ্রুত গাড়ির গ্লাস নামিয়ে দেয়। মায়রা হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান ভ্রুকুচকে মায়রার দিকে চেয়ে রইল। কপালে চিন্তার ভাঁজ। মায়রাকে ধরতে হাত এগিয়ে হাত গুটিয়ে নেয় গাড়ির স্টায়ারিংয়ে শক্ত হাতে চেপে ধরল। মায়রাকে ধরল না, চুপচাপ তাকিয়ে রইল মায়রার অস্বাভাবিক মুখ পানে। কিছুক্ষণ পেরোতে মায়রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ে। ইরফান স্বস্তির শ্বাস ফেলে চোখ সরিয়ে নেয়। ফোন প্রাইভেট হলে ইরফান পকেট থেকে ফোন বের করে গাড়ির বাইরে বেরিয়ে কল রিসিভ করে কানে নেয়। কোথায় তুই? বাইরে। কতক্ষণ লাগবে? ডোন্ট নো। ওপাশ থেকে সীমান্ত রেগে বলে, আরে ভাই, কোন পেশেন্টকে আনছিস বলতো, আমি বাড়ি গেলাম। ইরফান রেগে বলে, যাবি না তো কখন আসবি সেটা তো বল অ্যাটলিস্ট। ইরফান ফুস করে শ্বাস ফেলে বলে, ওর ঘুম ভাঙলে। মানে? কথাটা বলে সীমান্ত 3 তলা থেকে রাস্তায় তাকালে ইরফানকে দেখতে পেয়ে বলে, এই 1 সেকেন্ড, ওই তো তুই দাঁড়িয়ে আছিস, মস্কার করিস আমার সাথে? ইরফান বিরক্ত হয়ে বলে, কোথাও যাবি না, চেম্বারে বসে থাক। এটা বলে সীমান্তকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। গাড়ির ডোর খুলে গাড়িতে বসে পাশে তাকিয়ে মায়রাকে দেখে ভ্রুকুচকে তাকায়। ব্যাক সিট চেক করলে সেখানে না দেখে অবাক হয়। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে পিছনে তাকালে মায়রা একা একা হেঁটে পিছন দিকে যাচ্ছে। ইরফান রেগে বোম হয়ে যায়। এক প্রকার দৌড়ে মায়রার পিছু গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফিরে চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? বেরিয়েছ কেন? মায়রা ভীতু চোখে তাকায়। তার ঘুম ভাঙলে ইরফানকে না দেখে ভয় পেয়েছিল। গাড়ি থেকে নেমে ইরফানকে কথা বলতে দেখে সে একটু হাঁটছিল ফাঁকা রাস্তায়। ভালো লাগছিল তাই। ইরফানের রাগ দেখে কিছুটা ভয় পায়। আমতা করে বলে, তো আমি কি করব? আমার হাঁটতে ভালো লাগছে। দেখুন তো কি সুন্দর প্রকৃতির হাওয়া। আপনি তো রোবট, সারাদিন এসির বাতাস খেয়ে খেয়ে এখন প্রকৃতির হাওয়া আর ভাল লাগে না আপনার। লাগবেও না। ব্রয়লার মুরগিদের। ইরফানের হাতে মার না খেয়ে এর মুখ থামবে না। ইরফান মায়রার মুখ চেপে ধমকে বলে,
শাট আপ। মায়রা কেঁপে ওঠে ধমক খেয়ে। ইরফান রেগে বলে, স্টুপিড, পাগল বানিয়ে ছাড়ছে আমায়। ইচ্ছে তো করলো একে ঠাস ঠাস করে লাগিয়ে দিতে। চোখ বুজে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। এরপর মায়রা ডান হাতের কবজি শক্ত হাতে ধরে দ্রুত পায়ে এগিয়ে যায় সামনের বিল্ডিংয়ের দিকে। মায়রা আর কিছু বলল না। বললে হয়তো সত্যি সত্যি থাপ্পড় খেতে হবে। এটা কে হয় তোর? ইরফান নির্দ্বিধায় বলে, কেউ না। সীমান্ত চোখ ছোট ছোট করে তাকালো। কেউ না? আবার একে 1 সপ্তাহ হলো জ্বালিয়ে মারছে। সূত্র যে বলল ইরফান ছ্যাঁকা খেয়েছে, এই রিলেশন করছে, এটা তো সম্ভব না। সবচেয়ে বড় কথা, এই মেয়ে তো অনেক ছোট। ভাবুক ভঙ্গিতে বলল, ইয়ানা ছাড়া আর কোনো বোন ছিল নাকি তোর? ইরফান রেগে বলে, তোকে ট্রিটমেন্ট করাতে বলা হয়েছে, রহস্য উদ্ঘাটন করতে নয়। সীমান্ত পাত্তা দিল না ইরফানের কথায়। মায়রার দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? ইরফানের কে হও তুমি? মায়রা তার নাম বলে, সাথে বলে, আমি বানের জলে ভেসে এসেছি। সীমান্ত হাঁ করে তাকায় মায়রার দিকে। ইরফান বিরক্ত চোখে তাকায়। সীমান্ত হেসে বলে, বুঝলাম না। ইরফানের দিকে তাকিয়ে হেসে বলে, কি বলছে? ইরফান মায়রার দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে, একটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলবো তোমায়। মায়রা বলে, আপনি তো বললেন কেউ না, তাই আমি একটা যৌক্তিক উত্তর দিলাম। ইরফান বসা থেকে দাঁড়ালো। এর পাশে থাকলে যে কোনো সময় এ মার খাবে। রুমের এক কোনায় দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, 5 মিনিটেও ট্রিটমেন্ট করবি, ফাস্ট। সীমান্ত কিছু বলল না। ইরফান কেমন তা তো জানেই। মায়রার দিকে চেয়ে গভীর ভাবনায় ভেবে বলে, তুমি ইরফানের কে বলো তো? মায়রা গালে হাত দিয়ে বলে, সেটা আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন। সীমান্ত অবাক হয়ে বলল, তুমি কি করে জানলে আমার ফ্রেন্ড? কথা শুনেই বোঝা যায়। ও, ইন্টেলিজেন্ট গার্ল। ইরফান এগিয়ে এসে রেগে সীমান্তর কলার ধরে বলে, আমার ওয়াইফের সাথে তুই গল্প করছিস কোন সাহসে? হু আর ইউ? সীমান্ত চোখ বড় বড় করে তাকালো। ওয়াইফ? আর চোখে মারার দিকে তাকালো। এ বিয়ে করলো কবে? এই মেয়ে ইরফানের ওয়াইফ? বিস্ময় কণ্ঠে বলল, আনবিলিভেবল। ইরফান সীমান্তের কলা ছেড়ে বলে, ফাস্ট ওর চিকিৎসা কর, একটা বাড়তি কথা বললে মুখ ভেঙে দিব। মায়রা ভ্রুকুচকে চেয়ে আছে। কি বলছে এই লোক, বুঝতে পারছে না। গলা নামিয়ে বলছে, তাই শুনতে পায় না। চোখ ছোট ছোট করে বলে, আপনার বন্ধুর কাছে আমার নামে কি বলছেন? দেখুন আমি যেমনই, আপনিও যে খুব ভালো মানুষ তা কিন্তু না। ইরফান রেগে তাকায় মায়রার দিকে। মায়রা ঢুক গিলে মুখ চেপে ধরে বিড়বিড় করল, ইস, মিস্টেক, আর কথা বলবো না। সীমান্ত চোখ বড় বড় করে তাকায়। ওরে বাবা, এটা নাকি ইরফানের বউ? কেমনে সম্ভব? এত ছোট? একে তো ছোট, আরেকটা গুণ বেশি কথা বলে। সীমান্ত ভ্রুকুচকে বলে, আমি কনফিউজড। অ্যাট ফার্স্ট তুই এমন মেয়েকে মারাত্মক অপছন্দ করিস, আর সেকেন্ডলি তুই এর জন্যই এত। ইরফান বিরক্ত হয়ে বলে, মুখ বন্ধ রাখ আর ট্রিটমেন্ট কর, ফাস্ট। মায়রা গাড়িতে বসে সব ওষুধ তার কোলের উপর ঢেলে নেড়েচেড়ে দেখছে। এত ওষুধ খেতে হবে তাকে? 2টো ইনহেলারও আছে। ইরফান গাড়ি থামিয়ে ভ্রুকুচকে মায়রার দিকে চেয়ে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকে চেয়ে আছে। দুপুরের কথা মনে পড়লে ঢুক গেলে দ্রুত সব ওষুধ প্যাকেটে ভরে নেয়। এরপর দরজা খুলতে চায়, তবে পারে না। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। মায়রা মৃদু সুরে বলে, দরজা খুলছেন না কেন? ইরফান চোখ মিলে তাকায় মায়রার দিকে। ইরফানের চোখগুলো হালকা লাল মনে হলো মায়রার কাছে। মায়রা অবাক হয়ে বলল, আপনার কি অসুস্থ লাগছে? ইরফান শার্টের বুতাম খুলে। মায়রা ঢুক গলে কিছু বলতে চায়। ইরফান 3টে বুতাম খুলে হাত আড়াহাড়িভাবে ভাঁজ করে লম্বা শ্বাস টানে। মায়রা আমতা আমতা করে বলে, দরজা খুলে দিন না, ইয়ানাপুর সাথে অনেকদিন দেখা হয় না। বাবা, আপনার মা, সবাই। ইরফান গম্ভীর গলায় বলে, সবার জন্য এত চিন্তা? মায়রা গালে হাত দিয়ে বলে, সবাই আমাকে একটু একটু ভালোবাসে, বুঝলেন? তাই আমিও ওদের একটু একটু ভালোবাসি। সবাই তো আর আপনার মতো খবিস না। ইরফান বিরক্ত হয়ে চোখ বুঝল। মায়রা আবারও দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। উল্টো করে বলে, দরজা খুলে দিন না। ইরফান চোখ বুজে শান্ত সুরে বলে, নো, জ্বালিও না। মায়রা চোখ বড় বড় করে তাকায়। নো মানে? সে কি সারা রাত গাড়িতে থাকবে?
উফ, এই লোকটা আসলে একটা পাগল হয়ে গেছে। সে কখন জ্বালালো, উল্টে এই লোকটা তাকে জ্বালাচ্ছে। ভালো করে দেখলো ইরফানকে। ঘুমালো নাকি? এমন শুয়ে আছে কেন? বেশি অসুস্থ নাকি? মায়েরা একটু এগিয়ে গিয়ে ইরফানকে বোঝার চেষ্টা করে। হঠাৎই ইরফান চোখ মেলে মায়েরাকে তার সামনে দেখে ধমকে বলে, হোয়াট? মায়েরা দ্রুত পিছিয়ে আসতে নিলে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের প্যান্টের উপর মুখ থুবড়ে পড়ে। ইরফান 2 হাত বুকে গুজে রেখেই গম্ভীর চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ভয়ে দ্রুত পিছিয়ে এসে তার সিটে বসে আমতা করে বলে, সরি, আমি আসলে দেখছিলাম আপনি কতটা অসুস্থ। ইরফান কিছু বলে না। গাড়ির লক খুলে নিজে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ওপাশ থেকে বেরিয়ে বাড়ির দিকে দৌড় দেয়। ভাইয়া, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফাইজ ল্যাপটপে অফিসিয়াল কিছু কাজ করছিল। বোনের কথায় ভ্রুকুচকে বলে, হোয়াট? ফারা মিটমিটিয়ে হেসে বলে, স্পেশাল সারপ্রাইজ। ফাইজ ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, কি সেটা? দিয়ে বের হ, আমার কাজ আছে। ফারা হাতের ফোনের গ্যালারি থেকে একটা পিক বের করল। রেস্টুরেন্টের এক ক্যাফেতে সে ইয়ানা আর ইয়ানাকে ঘেঁষে গালের সাথে গাল লাগিয়ে বসে আছে তার এক বন্ধু। ফারা হাতের ফোন এগিয়ে দিয়ে বলে, এই যে তোমার সারপ্রাইজ। ফাইজ মাথা উঁচু করে ফারার হাত থেকে ফোন নিয়ে সামনের টেবিলে ছুঁড়ে রাখে। ফারা বিরক্ত হয়ে ল্যাপটপ কেড়ে নিলে ফাইজ রেগে বলে, ফারা থাপ্পড় খাবি, ইম্পর্টেন্ট কাজ করছি, ডিস্টার্ব করিস কেন? ফারা মন খারাপ করে বলে, এত কষ্ট করে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর তুমি এভাবে তার প্রতিদান দিচ্ছ? বিলিভ মি, আমার সারপ্রাইজটা তোমার এই কাজের চেয়ে 1000 গুণ ইম্পর্ট্যান্ট। 1000 হোক ইয়ানা রিলেটেড বলে কথা। ফাইজ পুরো কথাটা বিরক্তি নিয়ে শুনলেও লাস্ট লাইনে ইয়ানার কথা শুনে মুখ থেকে বিরক্তি মুছে যায়। ফারা মনে মনে হাসে ভাইয়ের অবস্থা দেখে। ল্যাপটপ টেবিলে রেখে তার ফোন টেবিল থেকে তুলে ফাইজের দিকে এগিয়ে দেয়। ফাইজ বিনা বাক্যে ফোন নেয়। আনমনে ফোনের ডিসপ্লেতে চোখ রাখলে ভ্রু কুঁচকে যায়। ধীরে ধীরে কপালের রগ ফুলে ওঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাগের শরীর কাঁপছে। মুহূর্তেই বসা থেকে দাঁড়িয়ে সর্বশক্তি দিয়ে ফারার ফোন ছুঁড়ে ফেলে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো ওর পাশে এমন অশুভ ছেলেকে ঘেঁষাঘেঁষি করতে দেওয়ার? ফারা চোখ বড় বড় করে তাকায়। তার ফোনের টিকিটটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে চোখ বুলিয়ে ফোন খুঁজতে খুঁজতে কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার ফোন কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক কোনায় পাই, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। অসহায় চোখে ফোনের খণ্ডগুলো হাতে তুলে দেখে। কেঁদেই দিবে মেয়েটা। একটা মজাও করা যায় না। ধ্যাত। ফাইজের দিকে চেয়ে রেগে বলে, আমার ফোন ভাঙলে কেন? কয়েকদিন আগেই বাবা কিনে দিল। আরে ওটা আমি বসেছিলাম, এডিট করেছি, তাই বলে তুমি আমার ফোনটা এভাবে ভাঙবে? ফাইজ কিছু বলতে গিয়েও থেমে যায় ফারার লাস্টের এডিটের কথা শুনে। ধূপ করে সোফায় বসে ল্যাপটপ নিয়ে রেগে বলে, তোর আর সূত্রর কি আর কোনো কাজ নেই আমার পিছনে লাগা ছাড়া? বেয়াদবগুলো। মানুষ হেল্প করে, আর এই দুটো মির্জাফর আমার পিছে হাত ধুয়ে পড়ে থাকে, তাও শুধু আমার হাফ বউটাকে নিয়ে। যা বের হ, নয়তো এবার তোর গালে ফটাফট বেহিসাব থাপ্পড় পড়বে। আর একবার যদি আমার হাফ বউয়ের সাথে এসব কিছু করেছিস বা বলেছিস, তোদের জেলে ভরার অবস্থা করে তবেই আমি কবুল বলবো। বেয়াদবগুলো। ফারা অসহায় কণ্ঠে বলে, আমাকে ফোন কিনে দাও। ফাইজ রেগে বলে, পারবো না। ভাঙলে কেন তাহলে? আমার বউকে নিয়ে টানাটানি করলি কেন? সত্যি সত্যি কিন্তু ওদের সাথে ভাব জমিয়ে দিয়ে দেব বলে দিলাম। ফাইজ রেগে তাকায়। ফারা আমতা করে বলে, আমার তো একটাই ভাই, দাও না ভাইয়া। বাবা দিবে না। আমি ফোন ছাড়া কিভাবে থাকবো? সেটা আগে মনে ছিল না? ফারা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর করব না, এবার থেকে হেল্প করব, সত্যি। ফাইজ কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, ওকে রেডি হ, তবে সাথে ইয়ানাকে নিবি। ফারা অবাক হয়ে বলে, ইরফান ভাই রাতে বেরোতে দেয় না। আমি আছি জানলে দিবে, তুই ইয়ানাকে রাজি কর, নয়তো ফোনের কথা ভুলে যা। ফারা এগিয়ে এসে ফাইজের ফোন নিয়ে ইয়ানার ফোনে কল দেয়। বেশ কয়েকবার দিল, কিন্তু রিসিভ হয় না। ফারা ভ্রুকুচকে বলে, রিসিভ করে না তো। ফাইজ বিষাদের সুর তুলে বলে, বোঝ কেমন প্যারায় থাকি আমি, এর মধ্যে তুই আর সূত্র এসে জোড়া লাগিস, বেয়াদবগুলো। ফারা উপায় না পেয়ে ইরফানের ফোনে ফোন দেয়। মায়েরা তার ঘরে গিয়ে বোরখা ছেড়ে হাত মুখ ধুয়ে নিয়ে ইয়ানার ঘরে যায়। ইয়ানা ঘর থেকেই বের হচ্ছিল। মায়েরাকে দেখে অবাক হয়ে বলে, আরে মায়েরা,
তুমি কখন আসলে? মায়রা ইয়ানাকে জড়িয়ে ধরে হেসে বলে, একটু আগেই। প্রথমে তোমার সাথে দেখা করতে এসেছি। কেমন আছো আপু? ইয়ানা হেসে বলল, এই তো। তোমার তো এক্সামের মাঝে আসলে কেন? মায়রা ইয়ানাকে ছেড়ে ইয়ানার 2 হাত ধরে নাড়তে নাড়তে বলে, তোমার ভাই এনেছে। আপু, তুমি কবে যাবে গ্রামে? একটা কথা শুনেছি, আমার এক্সাম শেষে নাকি তোমার বিয়ে। ইয়ানা একটু লজ্জা পায়। মায়রা হাসতে হাসতে ইয়ানার হাত ধরে ঘুরতে থাকে। ইয়ানা চেঁচিয়ে বলে, আরে মায়রা, পড়ে যাব, আস্তে আস্তে। ইয়ানা ঘুরতে ঘুরতে হেসে বলে, নিজেদের মানুষের বিয়েতে হেভি মজা হয় আপু। আমার তো ভাবতে কি যে মজা লাগছে। মায়রার খোপা করা চুলগুলো খুলে যায়। কালো রঙের ওড়না সামনে থেকে 2 কাঁধে নেয়। পরনে কালো রঙের গোল জামা, পায়ে কালো চুড়ি পায়জামা পরা। মেয়েটা খিলখিল করে হাসতে হাসতে ইয়ানার হাত ধরে বাচ্চাদের মতো ঘুরতে থাকে। ইরফান তার ফোন নিয়ে ইয়ানার ঘরে গিয়ে দেখে মায়রা ইয়ানার হাত ধরে ঘুরছে। ইরফান অদ্ভুত চোখে তাকালো। ফর্সা গায়ে কালো জামা, পাজামা, উড়না, কালো চিকচিকে খোলা চুল সব মিলে ইরফানের কাছে একটু নয়, অনেক বেশি অন্যরকম লাগলো মায়রাকে। তবে বাচ্চাদের মতো ঘোরার ব্যাপার পছন্দ হলো না। এক্ষুনি পড়ে যাবে মনে হচ্ছে। হঠাৎই ইয়ানার হাত থেকে মায়রার হাত ছুটে যায়। ইয়ানা নিজেকে সামলে দাঁড়িয়ে পড়লেও মায়রা ছিটকে পড়ে যেতে নিলে ইরফানের বুকে এসে মায়রার পিঠ ধাক্কা খায়। মায়রা ঘাড় বাঁকিয়ে পিছু ঘুরে ইরফানকে দেখে চোখ বড় বড় করে তাকায়, সাথে একটু ভয়ও পায়। এ লোকটা কোথা থেকে চলে আসে? ইরফান রেগে বলে, তুমি বড় হবা না? হ্যালো এভরিওয়ান, আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব একটু পরেই নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরুস চ্যানেলে।